মুক্তি, তোমার বাইক পছন্দ তাই না? আমি কালই তোমার জন্য একটা বাইক কিনবো। আমার জন্য বাইক কিনবেন মানে? আমি বাইক চালাতে পারি না। প্রেম হাসল। আরে বোকা, তোমাকে বাইক চালাতে হবে না, আমি বাইক চালাবো। তুমি আমার পেছনে বসে থাকবে, আমি তোমাকে নিয়ে সারা শহর ঘুরবো। প্রেম বাইকের কথা বলতে মুক্তির আদ্রর কথা মনে পড়ে গেল। আদ্র মুক্তিকে নিয়ে সবসময় বাইকে ঘোরাতো। মুক্তির বাইকে ঘুরতে খুব ভালো লাগে। মুক্তি মুখটা মলিন করে প্রেমকে বলল, হ্যাঁ, বাইক আমার খুব পছন্দ, কিন্তু সেটা শুধু আদ্রর বাইক। আমি আদ্রর বাইক ছাড়া আর কারোর বাইকে উঠি না। মুক্তি, আমি খুব রোম্যান্টিক মুডে আছি, তুমি প্লিজ আমাকে জেলাস ফিল করিও না। মুক্তি ভুরু কুচকে প্রেমকে বলল, আদ্রকে নিয়ে আপনার কিসের জেলাস? মুক্তি, আমি দেখেছি তুমি সবসময় আমার চেয়ে আদ্রকে বেশি গুরুত্ব দাও। হ্যাঁ, হতে পারে তুমি বন্ধু হিসেবে ওকে গুরুত্ব দাও, কিন্তু সেটা আমার থেকে বেশি কোনো সময় যেন না হয়। আমি খুশি হব আপনি আমার আর আদ্রর মাঝে না ঢুকলে। আর তাছাড়া আমি তো আপনাকে কোনো সময় গুরুত্বই দেইনি, সেটা আদ্রর থেকে বেশি কি করে হবে? প্রেমের এবার খুব রাগ হচ্ছে, তবুও সে শান্ত হয়ে বলল, মুক্তি, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। তুমি কখনো আমাকে আকাশ আর আর্দ্রর সাথে তুলনা করতে পারো না। ডক্টর আকাশ আর আপনি আমার কাছে একই রকম, কিন্তু আদ্র আমার কাছে একেবারে অন্য রকম। মুক্তি, তোমার আশেপাশে কোনো ছেলেকে আমি সহ্য করতে পারি না, কিন্তু আমি বন্ধুত্বকে সম্মান করি। আর তাছাড়া আদ্র খুব ভালো একটা ছেলে, আমিও আদ্রকে পছন্দ করি। তুমি আদ্রকে নিয়ে এমন কিছু ভেবো না যাতে আদ্রকে নিয়ে আমার অন্যরকম করে ভাবতে হয়। বন্ধু আছে, তাকে বন্ধুর জায়গায় থাকতে দাও। আমার আর তোমার মাঝে আদ্রকে আনার চেষ্টা করো না। আমি জানি আদ্রকে কোন জায়গায় রাখতে হবে, আর ও ঠিক সেই জায়গাতেই আছে। মুক্তি, তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কতটুকু ভালোবাসি, আর আমি চাই তুমি শুধু আমাকেই ভালোবাসো। আর তুমি যদি সেটাও না করো তাহলে কিন্তু আমি ডিরেক্টলি বিয়ের ব্যাপারে ভাববো। বিয়ের পর তুমি এমনিতেই আমাকে ভালোবাসবে। যতটা সহজ করে কথাটা বললেন, কাজটা কিন্তু তার ঠিক উল্টোটাই হবে। তুমি কি দেখতে চাও? মনে রাখবেন, অহংকার কিন্তু পতনের মূল। এখানে অহংকার তুমি কোথায় খুঁজে পেলে? আপনি আমার ফুপুমণির ছেলে, আর বাবা চাচা আপনার মামা। আমাদের বাড়ির সবার কাছে নিঃসন্দেহে আপনার গুরুত্ব অনেক। আপনি ভাবছেন সেই সম্পর্কটা জোরে আপনার আর আমার বিয়ের কথা বললেই সবাই সেই বিয়েতে রাজি হয়ে যাবে? হ্যাঁ, হয়তো হতে পারে, আবার নাও হতে পারে, বিশেষ করে আমার বাবা। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? মুক্ত অদ্ভুত সুন্দর করে একটা হাসি দিল। প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। এভাবে হেসো না মুক্তি, তোমার হাসি দেখে আমি ভয় পাবো নাকি মুগ্ধ হবো সেটাই বুঝতে পারছি না। আমি আপনাকে ভয় দেখাবো কেন? সেই ক্ষমতা সত্যিই আমার নেই। আমার ব্যাপারে তুমি কতটুকু ক্ষমতা রাখো সেটা একমাত্র আমিই জানি। তোমার কি মনে হয় ছোট মামা আমাকে তোমার জন্য পছন্দ করবে না? করতে পারে, আবার নাও করতে পারে, তবে আপনার থেকে ডক্টর আকাশ এই ব্যাপারে অনেকটা এগিয়ে আছে। কিভাবে? ছোট মামা কিন্তু ডক্টর আকাশের সাথে তোমার বিয়ের ব্যাপারে রাজি না। আমি আমার বাবাকে চিনি। আমি আমার বাবার চোখ দেখে সব বুঝতে পারি। আমাদের বাড়িতে ডক্টর আকাশকে সবচেয়ে বেশি পছন্দ করে বাবা। আর ঠিক এই জন্যই তুমি ডক্টর আকাশকে পছন্দ করো? হ্যাঁ। হ্যাঁটা বলতে তোমার মুখে একটু আটকালো না? সেটার কি কোনো দরকার আছে? ডক্টর আকাশকে পছন্দ না করার কি আছে? আমি তো বলিনি আমি ওনাকে ভালোবাসি, তবে আমি ওনাকে পছন্দ করি। কাউকেই তোমার পছন্দ করার দরকার নেই। তুমি আমাকেই পছন্দ করবে, আমাকেই ভালোবাসবে। মুক্তি প্রেমকে ভেঙচি কাটলো। ঠিক আছে, মনে করেন আমি আপনাকে ভালোবাসলাম, আর এটাও মনে করেন ডক্টর আকাশের সাথে আমার বিয়ে হয়ে গেল, তখন আমি কি করব? এটা কখনোই হবে না। আমি মনে করতে বলেছি। বললাম না, এরকমটা আমি স্বপ্নেও মনে আনবো না, আর তুমিও আনবে না। আমার কাছে মনে হয় ঠিক এটাই হবে। মুক্তি, দেখো, আমি যে তোমাকে ভালোবাসি সেটা কেউ জানে না। জানলে নিশ্চয়ই সবার মত পরিবর্তন হবে। জানলেও খুব একটা পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। আর আমার বিয়ের ব্যাপারে সবার থেকে আমার বাবার মতামতই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। নানু আমাকে কথা দিয়েছে, নানু সবটা সামলে নিবে। দিলারা বেগমের কথা শুনে মুক্তি অবাক হয়ে বলল, মানে কি? আপনি আবার দাদিকে সবকিছু বলে দেননি তো? হ্যাঁ, আমি নানুকে সব কিছু বলে দিয়েছি। মুক্তির সঙ্গে সঙ্গে দোলনা থেকে উঠে দাঁড়িয়ে গেল। প্রেম ও মুক্তির সঙ্গে দাঁড়িয়ে গেল। কি হয়েছে? কেন করলেন এটা?
একদিন তো নানুকে জানাতেই হতো। তাহলে এখন জানালে সমস্যা কোথায়? আর তাছাড়া নানুকে না বললে আরোহীর ব্যাপারটা আমি হ্যান্ডেল করতে পারতাম না। মুক্তি ক্ষিপ্ত কণ্ঠে বলল। সেটা একান্ত আপনার সমস্যা, আমার না। মুক্তি, নানু আমার আর তোমার দুজনেরই গার্জিয়ান। নানুর আমাদের সম্পর্কের কথা জানার অধিকার আছে। যেখানে আমি এখনো কোনো সিদ্ধান্ত নিতেই পারছি না, সেখানে কিভাবে আপনি বলছেন আমাদের মধ্যে সম্পর্ক আছে? আর কিভাবে আপনি এই মিথ্যে সম্পর্কের কথা দাদিকে বলতে পারলেন? তুমি কেন এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছো না? তোমার কিসের ভয়? আকাশের সাথে তোমার যদি বিয়ে হয়ে যায় সেই ভয়? মুক্তি, আমি বেঁচে থাকতে সেটা কখনো হতে দিব না, কখনোই না। আমি আপনার সাথে আর কোনো কথাই বলতে চাই না। এই কথা বলে মুক্তি ছাদের দরজা খুলে দৌড়ে নিচে চলে গেল। প্রেম অবাক হয়ে মুক্তি যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওই রাতের পর থেকে একই বাড়িতে থেকেও মুক্তি প্রেমের সাথে একেবারেই কথা বলে না। প্রেম ফোন করলেও মুক্তি তার ফোন রিসিভ করে না। প্রেম কথা বলতে চাইলেও সে তাকে ইগনোর করে। মুক্তি প্রেমকে ইগনোর করা প্রেমের একটুও ভালো লাগছে না। কিছুদিন পর শরীফ চৌধুরী আর তার মেয়ে ইমা এলো প্রেমের বাড়িতে। বাড়ির সবাই শরীফ চৌধুরীকে দেখে অবাক হয়ে গেলেন। রুনা বেগম শরীফ চৌধুরীকে অনেক আদর আপ্যায়ন করলেন। শরীফ চৌধুরী আর রুনা বেগম ড্রয়িং রুমে বসে কথা বলছেন। ঠিক সেই সময় প্রেম অফিস থেকে বাসায় এলো। প্রেম শরীফ চৌধুরীকে দেখে ভুরু কুঁচকালো। শরীফ চৌধুরী প্রেমকে দেখে প্রেমের হাত ধরে নিজের কাছে বসালেন। প্রেম কোনো কথা বলল না। কেমন আছিস প্রেম? প্রেম রুনা বেগমের দিকে তাকালো। রুনা বেগম প্রেমকে ইশারা করলেন শরীফ চৌধুরীর সাথে ভালো করে কথা বলার। জি চাচা, ভালো আছি। আপনি কখন এসেছেন? ইমা শরীফ চৌধুরীর পাশেই বসা ছিলেন, আর তার অন্য পাশে প্রেম, মুক্তি আর প্রিয়া দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হলো এসেছি, দুপুরে খাওয়া দাওয়া তোমাদের এখানেই করেছি। আসলে আমি এসেছিলাম একটা দরকারে। শরীফ চৌধুরী রুনা বেগমকে উদ্দেশ্য করে বললেন। রুনা, আমি জানি তোমার একটু সমস্যা হবে, তবুও বলছি ইমাকে তোমাদের বাড়িতে কয়েকদিনের জন্য রাখতে হবে। আসলে ইমা একটা প্রতিষ্ঠান থেকে একটা কোর্স করছে, সেই প্রতিষ্ঠানটা আবার তোমাদের বাড়ির কাছে। এতদিন ওখান থেকে এসে কোর্সটা করেছে, কিন্তু এত দূর থেকে আসা যাওয়াতে আমার মেয়েটার খুব কষ্ট হয়ে যায়। তাই ওর মা বললো তোমাদের বাড়িতে ওকে কয়েকদিনের জন্য দিয়ে আসতে। এখন যদি তোমাদের কোনো সমস্যা না হয় আর কি। কি বলছেন ভাইজান? ইমার যতদিন ইচ্ছা সে এই বাড়িতে থাকুক। আমিও খুব খুশি হব ইমা এই বাড়িতে থাকলে। প্রিয়া আছে, মুক্তি আছে, আমার মনে হয় ইমারও খারাপ লাগবে না। প্রেম আর প্রিয়ার কথাটা শুনে একটুও ভালো লাগলো না। না, বেশি দিন থাকতে হবে না, কোর্সটা প্রায় শেষের পথেই। ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, ও এখানেই ভালো থাকবে। ঠিক আছে, তাহলে আমি নিশ্চিন্ত হলাম। এবার আমাকে যেতে হবে। ভাইজান, রাতের খাবারটা খেয়ে যান। না না, রাতের খাবার অনেক দেরি। তোমার ভাবিকে নিয়ে আবার আসবো, আজকে যাই। শরীফ চৌধুরী ইমাকে উদ্দেশ্য করে বললেন। ভালো করে থাকিস মা, আমি যাই। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। শরীফ চৌধুরী চলে গেলেন। মুক্তি, প্রিয়া আর ইমা মুক্তির রুমে বসে কথা বলছে। ইমা, মায়ের রুমের ওপাশের রুমটা তোর জন্য পরিষ্কার করা হয়েছে। তুই যতদিন থাকবি ওই ঘরেই থাকবি। না প্রিয়া, আমার মুক্তির ঘরটা খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া এই ঘরটা প্রেম ভাইয়ার ঘরের পাশে, তাই আমি এই ঘরটাতেই থাকবো। মুক্তি আর প্রিয়া দুজন দুজনের দিকে তাকালো। কিন্তু এটা তো মুক্তির ঘর, বাড়িতে এতগুলো ঘর খালি রেখে তুই এই ঘরে থাকবি কেন? প্রিয়া, সমস্যা নেই, আমি আর ইমা একসাথে এই ঘরটা শেয়ার করে নিব। হ্যাঁ, এটাই ভালো, আমি এই ঘরেই থাকবো। প্রিয়ার ইমার প্রতি রাগ হলো, কিন্তু সে আর কিছু বলল না। ইমার একটু গায়ে পড়ার স্বভাব আছে। সে ইচ্ছে করে প্রেমের আশেপাশে থাকতে চায়, প্রেমের রুমে কফি নিয়ে যায়, প্রেমের হাত ধরতে চায়, প্রেমের মাথা টিপে দিতে চায়, কিন্তু প্রেমের এসব কিছু একদম ভালো লাগে না। ইমা এই কয়দিন এই বাড়িতে প্রেমের আশেপাশে থেকে বুঝতে পেরে গেছে প্রেম মুক্তিকে পছন্দ করে। একদিন তো প্রেম মুক্তির রাগ ভাঙানোর জন্য কথা বলতে তার ঘরে গিয়ে মুক্তির হাত ধরে ফেলে, আর ঠিক সেই সময় ইমা ঘরে ঢুকে সেই ঘটনা দেখে ফেলে। এরপর থেকে ইমা মুক্তিকে সহ্য করতে পারে না। প্রেমের ইদানিং মনটা খুব খারাপ থাকে। ওই রাতের পর থেকে তার অভিমানী তার সাথে আরও অভিমান করে বসে আছে, একটা কথাও বলে না, প্রেমের কথাও শুনতে চায় না। মুক্তি প্রতিদিন আদ্রকে ফোন করে, কিন্তু আদ্র ফোন রিসিভ করে না। আদ্রর কথা মনে হলে মুক্তির খুব কষ্ট হয়। মুক্তি ভাবে, আচ্ছা, আমি কি আদ্রকে ভালোবাসি বলে এতটা কষ্ট পাচ্ছি, নাকি খুব ভালো বন্ধু বলে ওর প্রতি আমার আলাদা একটা টান আছে? আচ্ছা, আমি নাকি আদ্রকে ভালোবাসি, তাহলে বাবা কি আদ্রকে মেনে নেবে?
আচ্ছা, আমি কি আদ্রর সাথে এই ব্যাপারে আবার কথা বলবো? আমি জানি আমি যদি আদ্রকে একবার বলি আমি ওকে ভালোবাসি, তাহলে ও যে কোনোভাবে আমাকে পেতে চাইবে। কিন্তু আমি কি সত্যি আদ্রকে ভালোবাসি? আর তাছাড়া আমি আর আদ্র যদি এক হয়ে যাই, তাহলে পায়েলকে আমি কি উত্তর দিব? ও তো খুব কষ্ট পাবে। আমি আমার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। কেন? আমি কি একটু বেশিই ভাবছি? এত ভেবেচিন্তে কি ভালোবাসা হয়? নাকি বাবার বাধ্য মেয়ের মতো সবটাই বাবার হাতে ছেড়ে দিব? তাতে অবশ্য আমি খুব তৃপ্তি পাবো। এইসব ভাবার মাঝখানে ডক্টর আকাশ মুক্তিকে ফোন দিল। হ্যালো, কি করছো মুক্তি? দুপুরের খাবার খেয়ে ঘরে বসে আছি। মুক্তি, আমি ঢাকায় এসেছি। কখন এলেন? এই তো আজ সকালে। আরোহী এসেছে আমার সাথে। মুক্তি খুশি হলো। ভাই? হ্যাঁ, আসলে আমার বড় বোন বিদেশ চলে যাচ্ছে তো। আজ সকালে আপুর ফ্লাইট ছিল, তাই আরোহী বায়না ধরলো ও ঢাকা পর্যন্ত আপুর সাথে যাবে। আর আমারও ঢাকায় কিছু কাজ আছে, তাই ওদের নিয়ে আজ সকালে চলে এলাম। আপু কি চলে গেছেন? হ্যাঁ, তোমাকে খুব দেখতে চেয়েছিল। বলছিল মুক্তি যখন ঢাকা আছে তাহলে ওর সাথে একবার দেখা করে যাই, কিন্তু আমি বারবার বলছি। আরোহী কি করছে? আকাশ হেসে বলল। আরোহী এখন ঘুমিয়ে আছে। ওপাশ থেকে আরোহীর কণ্ঠ শোনা গেল। মিথ্যে বলো না ভাইয়া, আমি কিন্তু ঘুমাইনি। আকাশ হাসছে। তাদের দুই ভাই বোনের খুনসুটি মুক্তির খুব ভালো লাগছে। মুক্তিও হাসছে। আরোহী আকাশের হাত থেকে ফোনটা নিয়ে মুক্তিকে বলল, মুক্তি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। অনেক দিন পর ঢাকা এসেছি। ভাইয়াকে বলেছি আমাকে নিয়ে অনেক ঘুরতে আর অনেক শপিং করে দিতে। মুক্তি, তোমাকেও কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আকাশ আর আরোহী একজন আরেকজনকে ইশারা করলো। মুক্তি আমতা আমতা করে বলল, আমি কি করে যাব আরোহী? আমার সমস্যা আছে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি বাবাকে বলে দিচ্ছি তোমার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে। এই কথা বলে আরোহী ফোন রেখে দিল। কিছুক্ষণ পর রিপন সাহেব রুনা বেগমকে ফোন দিলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ছোট ভাই। ওয়ালাইকুম সালাম। রুনা, শোনো, আলতাফ সাহেব ফোন করেছিলেন। আকাশের আর আরোহীর নাকি ঢাকা গেছে। আরোহী নাকি মুক্তির সাথে দেখা করতে চায়। তুই মুক্তিকে বিকেলে বলিস আরোহীর সাথে দেখা করতে আসতে, সাথে প্রিয়াকেও যেতে বলিস। বাইরে দেখা করবে কেন ভাইজান? ওদেরকে বলো না বাসায় আসতে। আমি বলেছিলাম বাসায় নাকি পরে যাবে। আচ্ছা ঠিক আছে। রিপন সাহেব ফোন রেখে দিলেন। বিকেলে রুনা বেগম নিচে গিয়ে দেখে মুক্তি, প্রিয়া আর ইমা বসে ফোন ঘাটছে। প্রেমও অফিস থেকে এসে তার ঘরে গেছে। রুনা বেগম সোফায় বসে বুয়াকে বললেন চা দিতে। এরই মধ্যে প্রেম তার ঘর থেকে নিচে নেমে এসে সোফায় বসলো। প্রেম আর চোখে মুক্তির দিকে তাকালো। প্রেমকে দেখে ইমা বলল, প্রেম ভাইয়া, আমি 2 দিন পর আমার বাড়িতে চলে যাব। এতদিন তোমাদের বাড়িতে থাকলাম, তুমি তো একদিনও আমাকে বাহিরে নিয়ে যাওনি। আজ আমাকে বাহিরে নিয়ে যাবে? প্রেমের মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। প্রেম কিছু বলতে যাবে, ঠিক সেই সময় রুনা বেগম বললেন, ও হ্যাঁ শোনো মুক্তি, আমি তো ভুলেই গিয়েছিলাম, ছোট ভাইজান ফোন করেছিলেন। সাথে সাথে মুক্তির মুখে হাসি ফুটে উঠল। বাবা ফোন করেছিল? কেন? আকাশ আর আরোহী নাকি ঢাকায় এসেছে। আরোহী নাকি তোর সাথে দেখা করতে চায়। তোর বাবা বলল তুই আরোহীর সাথে দেখা করে আসতে। রাগে প্রেমের সারা শরীর জ্বলে উঠল। সে চোয়াল শক্ত করে মনে মনে বলল, এই ডক্টর আকাশের জন্য ঢাকায় এসেও তো দেখছি শান্তি নেই। আমার অভিমানের পিঠ ছাড়ছেই না। আমি একা কি করে যাব? প্রিয়া, তুইও আমার সাথে যাবি। মুক্তির কথা শুনে প্রেম ভুরু কুঁচকাল। সে ভাবছে, আকাশের সাথে দেখা করার জন্য একেবারে তৈরি হয়ে আছে দেখছি। প্রেম ইমাকে উদ্দেশ্য করে বলল, ইমা, তুমি বলেছিলে না তোমাকে নিয়ে ঘুরতে যেতে? যাও, গিয়ে রেডি হয়ে নাও। আর প্রিয়া, তোরাও আমার সাথে যাবি। প্রিয়া কিছু একটা বুঝে মুচকি হাসলো। ইমা তো খুব খুশি, প্রেম তাকে নিয়ে ঘুরতে যাবে। মুক্তি প্রেমে যাওয়ার কথা শুনে কিছুটা বিরক্ত হলো। সে চায় না ডক্টর আকাশের প্রেম একসাথে হোক। সবাই সবার রুমে চলে গেল রেডি হতে। মুক্তি খুব সুন্দর করে সাজলো। এমনিতেই আড্ডার জন্য মুক্তির মন খারাপ থাকে, সাজলে মুক্তির মন ভালো হয়ে যায়। মুক্তি মেরুন রঙের 3 পিস পরেছে। মুক্তিকে খুব সুন্দর লাগছে। ইমাও সেজেছে, কিন্তু বেশি মেকআপ করে ফেলেছে, তবুও ভালো লাগছে। প্রিয়াও তার ঘর থেকে সুন্দর করে সেজে মুক্তির ঘরে এলো। মুক্তি হাতে ব্রেসলেট পরতে পরতে বলল, প্রিয়া, তোকে তো খুব সুন্দর লাগছে। আর তোকে আরো বেশি সুন্দর লাগছে।
মুক্তি আর প্রিয়া দুজনেই হাসলো। ওদের হাসি দেখে ইমা মুখ ভেঙচি কাটলো। প্রিয়া, দেখ তো আমাকে কেমন লাগছে। তুই এত মেকআপ করেছিস কেন? কোথায় মেকআপ করলাম? আমি সাজলেই তুই শুধু বলিস আমি মেকআপ বেশি করেছি। তোকে কিচ্ছু বলতে হবে না। আমি প্রেম ভাইয়াকে জিজ্ঞেস করেছি আমাকে কেমন লাগছে। ইমা ঘর থেকে বের হতে যাবে, ঠিক সেই সময় প্রেম ও মুক্তির ঘরে ঢুকলো। ওই যে প্রেম ভাইয়া চলে এসেছে। ইমার কথা শুনে মুক্তি দরজায় তাকিয়ে দেখে প্রেম দাঁড়িয়ে আছে। প্রেম মুস্কি হেসে মুক্তির দিকে তাকিয়ে আছে। ইমা প্রেমের কাছে গিয়ে বলল, প্রেম ভাইয়া দেখো তো আমাকে কেমন লাগছে। প্রেম মুক্তির দিকে তাকিয়ে বলল, অপূর্ব সুন্দর। ইমা দেখলো প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে, কিন্তু মুক্তির হাতে চড়ি পড়তে ব্যস্ত। ইমার মুক্তির উপর খুব রাগ হলো। ইমা বুঝতে পেরে গেছে এই মুক্তি যতদিন এই বাড়িতে থাকবে ততদিন প্রেম আর তার বিয়ে সম্ভব না। প্রেম গাড়ি বের করে ওদের জন্য অপেক্ষা করছে। মুক্তি সবার আগে গিয়ে পেছনে বসে পড়ল। প্রেম ভুরু কুঁচকাল। তুমি পিছনে বসলে কেন? মুক্তি কিছু বলল না। মুক্তিকে পেছনে বসতে দেখে প্রিয়া বুঝতে পারল মুক্তিকে আজ আর সামনে আনা সম্ভব না। তাই ইমা সামনে বসার আগেই প্রিয়া সামনে বসতে যাবে। ঠিক সেই সময়, প্রিয়া আমি প্রেম ভাইয়ার পাশে বসবো, তুই একটু পেছনে বস প্লিজ। প্রিয়া দাঁতে দাঁত চেপে পিছনে গিয়ে বসে পড়ল। ইমাকে সামনে বসতে দেখে প্রেমের রাগে গা জ্বলে উঠল। প্রেম ভাইয়া আমার সিট বেল্টটা লাগিয়ে দাও না। সিট বেল্ট লাগাতে হবে না, আমরা বেশি দূর যাব না। পেছন থেকে প্রিয়া হাসলো। আকাশ আর আরোহী একটা মার্কেটের সামনে দাঁড়িয়েছিল। প্রেম তাদের দেখে গাড়ি থামালো। সবাই গাড়ি থেকে নেমে আকাশ আর আরোহীর কাছে গেল। আকাশ মুক্তিকে দেখে এগিয়ে এলো। প্রেম ভুরু কুঁচকালো। সবাই এগিয়ে গেছে। আকাশ আর মুক্তি ওখানেই দাঁড়িয়ে আছে। আকাশ মুক্তির সামনে গিয়ে বলল, মুক্তি তোমাকে খুব সুন্দর লাগছে। মুক্তি হাসলো। আকাশ মুক্তির দিকে তাকিয়েই আছে। আরোহী দূর থেকে আকাশকে ডাকলো, ভাইয়া মুক্তিকে নিয়ে চলে এসো। আকাশ আর মুক্তি তাদের কাছে গেল। প্রেমের দিকে মুক্তির চোখ পড়তেই মুক্তি দেখলো প্রেম চোয়াল শক্ত হয়ে বড় বড় চোখ ওর দিকে তাকিয়ে আছে। মুক্তি প্রেমের রাগকে গুরুত্ব না দিয়ে আকাশের সাথে হাঁটা ধরল। তারা পুরো মার্কেটটা ঘুরল। আকাশ মুক্তিকে অনেক কিছু কিনে দিতে চেয়েছিল, কিন্তু মুক্তি কিছুই নিল না। আরোহী অনেক শপিং করেছে। আকাশ মুক্তির কাছে গিয়ে বলল, মুক্তি তোমরা একটু অপেক্ষা করো, আমি আর আরোহী ব্যাগগুলো গাড়িতে রেখে আসছি। আচ্ছা ঠিক আছে। আকাশ আর আরোহী চলে গেল। মুক্তি প্রেমের দিকে তাকাচ্ছেই না। প্রিয়া, নিজেকে এত চালাক ভাবিস না। প্রেমের হঠাৎ করে এই রকম কথায় প্রিয়া একেবারে থুতমতো খেয়ে গেল। ভাইয়া আমি কোথায় নিজেকে চালাক ভাবলাম? হ্যাঁ, চালাকি তো ভাবছিস। আরোহীর নাম দিয়ে আকাশের সাথে ঘুরতে বেরিয়েছিস, আবার আরোহীকে মাঝখানে রেখে দুজনে কথা বলছিস। প্রিয়া এবার বুঝতে পারলো প্রেম প্রিয়াকে ব্যবহার করে মুক্তিকে কথাগুলো শোনাচ্ছে। প্রিয়া, তুই মনে করিস না আমি তোকে ভয় পাবো। আমার বাবা আমাকে এখানে আসতে বলেছে। আমি আর কাউকে ভয় পাই না। প্রেম রাগে তার হাতের মুষ্টি বদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ইমা তাদের কথা শুনে এবার ভালো করেই বুঝতে পারলো যে প্রেম মুক্তিকে ভালোবাসে। আচ্ছা প্রিয়া, এই ডক্টর আকাশ মুক্তির কে হয়? প্রিয়া বলার আগেই প্রেম বলে উঠল, ও মুক্তির কিছু হয় না। ইমা, ডক্টর আকাশ আর আমার বিয়ের কথা চলছে। হ্যাঁ, এখন উনি আমার কিছু হয় না, কিন্তু বিয়েটা যদি হয়ে যায় তাহলে উনি আমার হাজবেন্ড হবে। প্রেম এবার তার রাগ ধরে রাখতে পারল না। সে চোখ বড় বড় করে মুক্তির সামনে এগিয়ে গিয়ে বলল, আবার এইরকম কথা বললে তোমার জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। প্রিয়া প্রেমকে টেনে সরিয়ে নিয়ে এলো। ভাইয়া কি করছিস? সবাই দেখছে তো। প্রেম আশেপাশে তাকিয়ে দেখে কিছু লোক ওদের দিকে তাকিয়ে আছে। প্রেম এবার শান্ত হলো। আকাশ গাড়ির ঢেকি খুলে সব ব্যাগ গাড়িতে রাখলো। আরোহী ব্যাগ রেখে চলে যেতে চাইলে আকাশ আরোহীকে দাঁড়াতে বলল। আকাশ তার বুক পকেট থেকে একটা বক্স বের করে আরোহীকে দিল। আরোহী সেটা খুলে দেখে এক জোড়া নূপুর। আরোহী দেখে হাসে। মুক্তির পায়ে খুব সুন্দর মানাবে। আকাশ হাসলো। তুই কি করে বুঝলে যে আমি এটা মুক্তির জন্য কিনেছি? আমার জন্য যে কেননি সেটা আমি শিওর। আর তাছাড়া ভালোবাসার জিনিস দেখলেই বোঝা যায়। কিন্তু তুমি হঠাৎ করে মুক্তির জন্য নূপুর কেন কিনলে? অন্য কিছুও তো কিনতে পারতে। আমি মুক্তির পায়ে নূপুর দেখেছি, তাই ভাবলাম ওর হয়তো নূপুর পছন্দ। তাহলে আমি এটা এখন কি করব? মুক্তি আমার থেকে এটা নিবে না। দেখলি না কত কিছু নিতে বললাম, কিছুই নিল না। তাই তুই তোর নাম করে এটা মুক্তিকে দিবি, বলবি তুই পছন্দ করে কিনেছিস। আচ্ছা ঠিক আছে। তুই যদি মুক্তিকে এটা দিতে পারিস তাহলে সেম এক জোড়া নূপুর তোকে আমি কিনে দিব।
জি না, আমার লাগবে না। আমার এমনিতেও নূপুর পছন্দ না। চলো, তোমার মুক্তি আবার তোমার জন্য অপেক্ষা করছে। আকাশ আর আরোহী মুক্তির কাছে চলে গেল। তারা সবাই একটা রেস্টুরেন্টে ঢুকলো। আরোহী প্রিয়া আর ইমার উপর খাবার অর্ডার করার ভার পড়লো। তারা তাদের পছন্দ মতো খাবার অর্ডার করলো। গোল টেবিলে তারা সবাই গোল হয়ে বসে আছে। আজকেও মুক্তি মাঝখানে, প্রেম আর আকাশ তার দুপাশে দুজন বসে আছে। মুক্তির কাছে এই ব্যাপারটা খুব অসহ্য লাগে, কিন্তু কাউকে কিছু বলতেও পারে না। একটু পর আরোহী নূপুরের বক্সটা থেকে নূপুরগুলো খুলে মুক্তিকে বলল, মুক্তি, আমি এই নূপুরগুলো তোমার জন্য কিনেছি। তুমি কিন্তু নূপুরগুলো নেবে। আমি কিন্তু তোমার কোনো কথাই শুনবো না। প্রেম নূপুরগুলো দেখে ভুল কোঁচকাল। প্রেম বুঝতে পেরে গেছে এই নূপুরগুলো আরোহী কিনেনি, এই নূপুরগুলো আকাশ কিনেছে। কারণ প্রেম আকাশকে একটা জুয়েলারি দোকানে ঢুকতে দেখেছে। সে সময় আকাশের সাথে আরোহী ছিল না। মুক্তি কিছু বলার আগেই প্রেম বলল, মুক্তির পায়ে অলরেডি এক জোড়া নূপুর আছে। আমার মনে হয় না এই নূপুরগুলো মুক্তির প্রয়োজন। প্রেমের কথা শুনে আকাশ আরোহী দুজনেই ভুল কোঁচকাল। আরোহী খুব চালাক মেয়ে। সে কিছু একটা আন্দাজ করে প্রেমকে বলল, ভাইয়া, আমার মনে হয় না এক জোড়া নূপুর থাকলে অন্য জোড়া নূপুর পরা যাবে না। আর আমি মুক্তির জন্য এটা কিনেছি। মুক্তি এটা না নিলে আমি মুক্তির ওপর খুব রাগ করব। আরোহী শেষের কথাটা মুক্তির দিকে তাকিয়ে বলল। মুক্তি আরোহীকে আর না করতে পারল না। আচ্ছা ঠিক আছে, নূপুরগুলো আমি নিব, দাও। আরোহী হাত বাড়িয়ে মুক্তিকে নূপুরগুলো দিল। প্রেম রাগে গজগজ করতে করতে মনে মনে বলল, মুক্তি, তুমি এই নূপুরগুলো যদি পড়ো তাহলে তোমার পা আমি কেটে ফেলবো। তারপর কাঁটা পা নিয়ে তোমাকে করে করে আমি ঘুরে বেড়াবো। একটু পরেই খাবার চলে এলো। সবাই খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। রেস্টুরেন্টের থেকে একটু দূরেই একটা খালি জায়গায় ছোটখাটো একটা মেলা জমেছে। হয়তো সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছিল। প্রিয়া আর আরোহী বায়না ধরলো সেখানে কি হচ্ছে তারা দেখতে যাবে। প্রেম আর আকাশ প্রথমে রাজি ছিল না যেতে, কিন্তু পরে দুই বোনের আবদার দুই ভাই ফেলতে পারেনি, তাই তারা ওদিকে এগিয়ে গেল। মেলার ভেতরে ঢুকে তারা সবাই ঘুরে ঘুরে দেখলো। এখানে গানও হচ্ছিল। একটু দূরে প্রিয়া হাওয়াই মিঠাই দেখে প্রেমকে দেখালো। প্রেম জানে প্রিয়ার হাওয়াই মিঠাই পছন্দ। প্রেম সবার উদ্দেশ্যে বলল, তোমরা সবাই এখানেই থাকো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। দূর থেকে দুইটা বাকাটের ছেলে ওদের সবাইকে লক্ষ্য রাখছিল, কিন্তু ওরা কেউ বিষয়টা খেয়াল করেনি। ছেলেগুলো মুক্তির পাশে জায়গা খালি দেখে সেখানেই গেল। আকাশ মুক্তির পাশেই ছিল। তাদের দুজনের মধ্যে থেকে একটা ছেলে মুক্তির পাশে গিয়ে মুক্তির পিঠে খারাপভাবে টাচ করলো। মুক্তির সাথে সাথে গা ঘিন ঘিন করে উঠল। মুক্তির সাথে সাথে চোখ বন্ধ করে আকাশের হাত জড়িয়ে ধরল। আকাশ মুক্তির পাশের ছেলেগুলোকে দেখে সে সব বুঝে গেল। আকাশের মাথায় রক্ত উঠে গেল। সে মুক্তিকে দুই হাত দিয়ে দূরে সরিয়ে দিয়ে চোখের নিমেষে দুইটা ছেলেকে বেধড়ম পেটাতে লাগলো। অনুষ্ঠানের গান বন্ধ হয়ে গেছে। সবাই জড়ো হয়ে যেন গান ছেড়ে নাটক দেখছে। দূর থেকে প্রেম আকাশকে দেখতে পেয়ে সে দৌড়ে এলো। দুইটা ছেলে থেকে একটা ছেলে ছুরি বের করে আকাশের হাতে পোঁচ মারে। সাথে সাথে সাদা শার্ট রক্তে লাল হয়ে যায়। এবার প্রেম দৌড়ে এসে ওই দুইটা ছেলেটিকে বেধড়ম পিটাতে শুরু করে। মুক্তি আর আরোহী আকাশকে দূরে সরিয়ে নিয়ে এলো। মুক্তি কি করবে বুঝতে পারছে না। রক্ত গড়গড় করে পড়ছে। রক্ত দেখে মুক্তির খুব খারাপ লাগছে। মাথাটা কেমন যেন ঘুরছে। সে তার ওড়নার এক কোণা থেকে ছিঁড়ে আকাশের হাত বেঁধে দিল। ভিড় থেকে কিছু জনতা এগিয়ে এসে প্রেমের হাত থেকে সেই ছেলেগুলোকে ছাড়িয়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়। মুক্তি আকাশের হাতে ওড়নার টুকরোটা বেঁধে দিয়ে আর নিজেকে সামলাতে পারল না। মুক্তি মাথা ঘুরে আকাশের উপর পড়ে গেল। আকাশ মুক্তিকে এক হাত দিয়ে শক্ত করে ধরে মুক্তির মাথা তার বুকে ফেলে দিল। আকাশ তার অন্য হাত দিয়ে মুক্তির গালে ধরে। মুক্তি, এই মুক্তি, কি হয়েছে তোমার? ও মাই গড, মুক্তি তো সেন্সলেস হয়ে গেছে। প্রেম দূর থেকে মুক্তিকে দেখতে পেয়ে দৌড়ে এলো। প্রেম এসে মুক্তিকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিল। প্রেম ভিড় থেকে সরে গিয়ে মাঠের একপাশে খালি জায়গায় মুক্তিকে নামিয়ে তার মাথা প্রেমের বাহুতে রাখলো। আকাশ বোতল থেকে পানি নিয়ে মুক্তির চোখে মুখে ছিটিয়ে দেয়। মুক্তির জ্ঞান ফিরে এলো। মুক্তি, মুক্তি এবার ঠিক আছো? মুক্তি আস্তে করে বলল, হ্যাঁ। এমা একটু টিটকরি করে বলল, মুক্তি হাত কেটেছে ডক্টর। আকাশের আর তুমি সেন্সলেস হয়ে পড়লে। প্রিয়া বিরক্ত মুখে বলল, ইমা, এখন ঢং করিস না। মুক্তির রক্ত দেখলে এরকমই হয়। মুক্তি সোজা হয়ে বসলো। আসলে হঠাৎ করেই আমার মাথায় ঘুরে গেল। মুক্তি আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি ঠিক আছেন? আকাশ শেষে বলল, আমি ঠিক আছি, তুমি আমার জন্য চিন্তা করো না। আকাশ কাটা জায়গাটা নিয়ে তোমার হসপিটালে যাওয়া দরকার। সমস্যা নেই, আমি ঠিক আছি। প্রেম আকাশের হাতে মুক্তির ছেঁড়া ওড়নার দিকে তাকিয়ে আছে। আমি বাড়ি যাব। এই কথা বলে মুক্তি উঠে দাঁড়ালো। সবাই বলল, হ্যাঁ, আমাদের এখন বাড়ি যাওয়া উচিত। মুক্তি আরোহীর কাছে গিয়ে বলল, আরোহী, তুমি ওনার হাতটা ডক্টরকে দেখিয়ে নিও। উনি নিজে থেকে ডক্টরের কাছে যাবেন না।
মুক্তির কথা শুনে আকাশের মুখে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। আরোহী হাসলো। ঠিক বলেছ, ভাইয়া নিজে থেকে ডক্টরের কাছে যাবে না, তুমি কোনো চিন্তা করো না, আমি ভাইয়াকে ডক্টর দেখিয়ে নেব। কিন্তু আমি এটা দেখে অবাক হচ্ছি, এই কয়েকদিনে তুমি কিন্তু ভাইয়াকে খুব বুঝে ফেলেছো। আকাশ হাসলো। প্রেম দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, ওর এই গুণটা আমার খুব ভালো লাগে। আই লাইক ইট। প্রেম মুক্তির কাছে এগিয়ে গিয়ে ওর মুখের দিকে তাকিয়ে বলল, এবার চলো আমরা যাই। মুক্তি সহ সবাই হাঁটা ধরল। আকাশ মুক্তিকে গাড়িতে তুলে দিয়ে নিচে আরোহীকে নিয়ে গাড়িতে স্টার্ট দিল। ইমার মনে মনে রাগ হচ্ছে, এবার সে প্রেমের পাশে সামনের সিটে বসতে পারল না। প্রেম নিজে গাড়ির দরজা খুলে মুক্তিকে সামনে বসতে বলল। মুক্তির প্রতি প্রেমের এত কেয়ার দেখে ইমার সারা শরীরে কাটা বিঁধে যায়। সে মুক্তিকে সহ্যই করতে পারে না। আকাশ শুয়ে শুয়ে মুক্তির কথা ভাবছে। ওই দিন মুক্তি ভয় পেয়ে তার হাত জড়িয়ে ধরল, অজ্ঞান হয়ে তার বুকে মাথা রাখলো। এসব কথা ভেবে সে নীরবে হাসছে। আকাশ মুক্তির ফোনে কল করলো। হ্যালো মুক্তি, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। কাটা জায়গাটা কি কিছুটা শুকিয়েছে? অনেকটাই শুকিয়ে গেছে। আকাশ কিছু একটা ভেবে হাসলো। আপনি হাসছেন কেন? ওই দিনের কথা ভেবে হাসছি। মুক্তি, তুমি রক্ত দেখে অজ্ঞান হয়ে যাও, আর এই দিকে আমি প্রতিদিনই রক্ত নিয়ে খেলামেলা করি আর কি। আমি ভাবছি একজন ডাক্তারের বউ যদি রক্ত দেখে সেন্সলেস হয়ে যায় তাহলে মানুষে কি বলবে। মুক্তি হেসে বলল, ঠিক আছে, তাহলে হলাম না আপনার বউ। আকাশের মুখ সাথে সাথে চুপসে গেল। এই না না, সমস্যা নেই, তুমি বারবার অজ্ঞান হয়ে যেও, আমি তো থাকবো তোমার পাশে সব সময়, তাই না? না হয় একটু খাবার পানি খরচ করতে হবে, কিন্তু তোমাকে না পেলে আমাকে যে আমার চোখের পানি খরচ করতে হবে সেটা আমি পারবো না। ছেলেদের চোখে কিন্তু পানি মানায় না। কিন্তু ছেলেদের মনের ভালোবাসা যখন চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ে তখন কি ছেলেরা সেটা আটকায় রাখতে পারে? সেটা খুব কষ্টদায়ক হয়ে যায়। একটা গান আছে না যে চোখ যে মনের কথা বলে, ওই রকম আর কি। আপনি গানও পারেন নাকি? না, আমি গান গাইতে পারি না, তবে গান শুনতে অনেক পছন্দ করি। মুক্তি আদ্র অনেক সুন্দর গান গায়, তাই না? আদ্রর ওই দিনে যে গানটা ছিল না, সত্যি খুব সুন্দর ছিল। ও খুব সুন্দর করে গানটা গাইছিল। আর মোয়ের বিয়ের দিনও আদ্র খুব সুন্দর করে গান গাইছিল। আকাশ আদ্রর কথা বলতে মুক্তির মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা, আমি এখন ফোনটা রাখি, আসলে আমার একটু কাজ আছে। রেখে দিবে? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা হবে। রুনা বেগম, মুক্তি, প্রিয়া ড্রয়িং রুমে বসে গল্প করছে। প্রেম অফিস থেকে ফ্রেশ হয়ে এসে তাদের সাথে বসলো। প্রেম আর চোখে মুক্তিকে দেখলো। প্রিয়ার সাথে গল্পতে খুব মজা আছে। একটু পর ইমা উপর থেকে নিচে নেমে এলো। সরাসরি এসে মুক্তিকে বলল, মুক্তি, আমি তো কাল চলে যাব। তুমি ওই দিন যে পাকুড়াটা বানিয়েছিলে সেটা আমাকে আজ বানিয়ে খাওয়াবে? আমার খুব খেতে মন চাইছে। প্রেম ইমার দিকে তাকিয়ে ভুল কুঁচকাল। মুক্তি হেসে বলল, হ্যাঁ, কেন বানাবো না, আমি বানিয়ে আনছি, তুমি বসো। আমি তোমাকে হেল্প করব, আমিও তোমার সাথে আসছি। প্রিয়া ইমার কথা শুনে চোখ কপালে তুলল। এই বাড়িতে এতদিন ধরে থাকলি, কোনোদিন তো রান্নাঘরে যাসনি, আজ হঠাৎ রান্নাঘরে যেতে চাইছিস? ভাইয়াকে দেখে নাকি? প্রেম প্রিয়ার কথা শুনে মুস্কি হাসল। ইমা প্রিয়ার কথায় বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না। প্রিয়া, এসব কি কথা? ইমা রান্নাঘরে যাবে কেন? মা, আমি ওকে রান্নাঘরে যেতে বলিনি তো, বরং ও রান্নাঘরে যাচ্ছে, এই বলি আমি অবাক হচ্ছি। ইমা, তোমাকে রান্নাঘরে যেতে হবে না, আমি তোমার জন্য পাকোড়া বানিয়ে আনছি। না মুক্তি, আমি তোমাকে আজ হেল্প করব। ঠিক আছে, তাহলে চল আমরা সবাই মিলে আজ পাকোড়া বানাই। মুক্তি হাসল। হ্যাঁ, তাই যা। রুনা বেগম একটু বিরক্তি কণ্ঠে প্রিয়াকে কথাটা বলল। মুক্তি, প্রিয়া, ইমা সবাই রান্নাঘরে চলে গেল। এই মেয়েটা যে কখন কি বলে তার কোনো ঠিক ঠিকানা নেই। মা, প্রিয়া ঠিকই বলেছে। এই তুই ওকে লাই দিয়ে দিয়ে এরকম বানিয়েছিস, এখন ইমা কি মনে করলো কে জানে। প্রেম মায়ের কথা কানে না নিয়ে মোবাইলে মন বসালো। মুক্তি পাকোড়া রেডি করে ফেলেছে। ইমা চুলায় আগুন ধরিয়ে তেল ভর্তি ফ্যান বসিয়ে দিল। মুক্তি, তেল গরম হয়ে গেছে। মুক্তি ইমার দিকে তাকিয়ে হাসল। ইমা, তুমি প্যান বসিয়ে দিয়েছো চুলায়? হ্যাঁ। মুক্তি কিছু পাকোড়া নিয়ে তেলে ছেড়ে দিল। ইমা, চামচটা আমার কাছে দাও, আমি নাড়া দিচ্ছি। না, আমি পারবো মুক্তি। মুক্তি আর জোর করলো না। ইমা প্যান থেকে পাকোড়া নামিয়ে দিল। মুক্তি আরো কিছু পাকোড়া প্যানে দিচ্ছে। ঠিক তখন ইমা তার হাতে চামচটা পাল্টিয়ে বড় একটা চামচ দিয়ে প্যান থেকে গরম তেল নিয়ে মুক্তির হাতে ফেলে দিল।
মুক্তির সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। তার হাত থেকে পাকুড়ার বাটিটা পড়ে গেছে। প্রিয়া আর বুয়া কাছেই ছিল। তাদের চোখের সামনেই ইমা হঠাৎ করে মুক্তির হাতে গরম তেল ফেলে দিল। তারা বুঝতেই পারল না ইমা এরকম একটা কাজ করবে। মুক্তির চিৎকার শুনে প্রেম আর রুনা বেগম দৌড়ে রান্নাঘরে এসে দেখে প্রিয়া মুক্তির হাত ধরে আছে। মুক্তির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ইমা পাশেই কিছু না বুঝার ভান ধরে দাঁড়িয়েছিল। বুয়া কি করবে বুঝতে পারছে না। কি হয়েছে? ভাইয়া মুক্তির হাতে গরম তেল পড়েছে।